সালাম আলাইকুম। হঠাৎ করে উত্তপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। গতকালকে রাত্রে থেকে আপনারা দেখেছেন যে স্থানীয়দের সাথে ছাত্রছাত্রীদের দফায় দফায় সংঘর্ষ, এবং কি মাঝখানে আমরা দেখেছি ছাত্রদের দাবি যে পুলিশ অথবা আর্মি এখানে কারোরই উপস্থিতি নেই। তো এরপর আমরা দেখেছি প্রশাসনের পক্ষ থেকে আপনার সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি যখন নিউজটি করছি বেশ কয়েক ধাপে স্থানীয়দের সাথে ছাত্রদের সংঘর্ষের ঘটনা ঘটেছে, এমনকি স্থানীয় জনগণ এক হয়ে এই ছাত্রদের বিরুদ্ধে সেখানে একটা প্রতিরোধ গড়ে তুলেছে। আসলে ঘটনার প্রেক্ষাপটটা কি, কেন এই ঘটনার সূত্রপাত হলো, এটার পেছনে কোনো পলিটিক্যাল ইস্যু নাকি আসলে অন্য কোনো ইস্যু? আসলে এই ঘটনার সাথে আপনার এখন যে ঘটনাটার প্রাথমিক সূত্রপাত, এটা নন পলিটিক্যাল একটা ইস্যু থেকে কানেক্টেড। আসুন দেখি কি সেই ঘটনা। শাহাবুদ্দিন ভবন নামের একটা বাসা হচ্ছে আপনার ক্যাম্পাসের ২ নম্বর গেটের পাশে মাছবাজার এলাকায়। এখানকার একটি দোকানের মালিক হচ্ছেন সাইদ আব্দুল্লাহ। ওনার বয়স হচ্ছে ৫৫ বছর। তো উনি এই ঘটনাটার শুরুয়াতের প্রধান প্রত্যক্ষদর্শী। তো তিনি আপনার গণমাধ্যমকে বলছেন যে গতকালকে রাত 11:30টার দিকে এই ভবনে ভাড়া থাকা এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী বাসায় ঢোকার চেষ্টা করেন। তিনি বাসা থেকে বের হয়েছিলেন প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনাকাটার জন্য। তো বাসায় যখন তিনি ফিরতে গিয়েছেন, তো দারোয়ান গেট খুলতে নারাজ। তো এক পর্যায়ে এই ছাত্রী আপনার একটু চেঁচামেচি চিৎকার করে। তখন ভেতরে থাকা এই ভবনের ভেতরে থাকা তার যারা সহপাঠীরা আছে তারা নিচে নেমে আসেন। ইভেন ঘটনার সময় পাশের একটি দোকানেও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র বসেছিল। তো বাসার দারোয়ান ছাত্রীকে ঢুকতে দিচ্ছে না। এ নিয়ে যখন চেঁচামেচি চিৎকার, তো এক পর্যায়ে ছাত্রী আপনার যখন দেখে যে তার আশেপাশে ছাত্ররা আরো জমছে বা ছাত্রী জমছে, তখন সে আপনার কি বলা হয় যে দারোয়ানকে একটা ধাক্কা দেয়। তো দারোয়ান ধাক্কা খাওয়ার পরে সেখান থেকে যখন বাকি আরো ছাত্রছাত্রীরা জমাবেত হয়েছে, তখন সেইখান থেকে আপনার পালানোর চেষ্টা করে। তো এক পর্যায়ে আবার সে যখন দৌড়ে পালাচ্ছিল, তখন সিএনজি ড্রাইভার যারা আছেন কয়েকজন, তারা আবার এই চালকরা যারা আছেন তারা দারোয়ানকে রক্ষার জন্য চেষ্টা করেন। তখনই ছাত্রদের সাথে সংঘর্ষ বাধে। এরপর দারোয়ান এবং অটো চালকরা, তারাও স্থানীয় এলাকার বাসিন্দা, তাদের সাথে সূত্রপাতটা এখান থেকে হয়েছে। আমরা দেখেছি যে মাইকিং করে জনগণ কিভাবে একত্রিত হয়েছে, স্থানীয় যারা আছে ছাত্ররা কিভাবে একত্রিত হয়েছে, দফায় দফায় সংঘর্ষ। তবে এই সংঘর্ষে প্রায় ১৫০ ছাত্র এই মুহূর্তে আপনার কি বলা হয় যে আহত অবস্থায় আছে। চাপাতি, রামদা, সেনি, মানে অনেক কিছু নিয়ে স্থানীয় জনগণ ছাত্রদের প্রতিরোধ করছে। আর এই অবস্থায় কয়েকটা ফুটেজও ভাইরাল হয়েছে। আপনারা দেখছেন যে ছাদ থেকে কয়েকজনকে কুপিয়ে ফেলে দেওয়া হয়েছে, আবার অনেকে অবরুদ্ধ অবস্থায় আছে এই বাসা বাড়িগুলোর মধ্যে। তো এই ঘটনাটা আপনার নতুন না, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অতীতেও এমন ঘটনা বেশ কয়েকবার ঘটছে। রাইট নাও শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে কয়েক দফা সংঘর্ষের পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে যৌথ বাহিনী মোতায়েন করা আছে। সংঘর্ষের ঘটনা নিয়ে আজকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আমি যখন নিউজটা রেকর্ড করছি এই অবস্থা। আর গতকালকে মধ্যরাত থেকে ভোর পর্যন্ত এবং দ্বিতীয় দফা আজকে দুপুরে সংঘর্ষ শুরু হয় এবং ১ থেকে ১.৫ ঘন্টা এটা কন্টিনিউ হয়েছে। এখন এই অবস্থায় আসলে করণীয় কি? এটার করণীয়র জন্য আসলে কোনো সলিউশন খুঁজে পাওয়া যায় নাই, কারণ স্থানীয় লোকদের সাথে ছাত্ররা যখন পাঙ্গা নেয়, আবার স্থানীয়দের বক্তব্য যে আশেপাশে ম্যাচগুলোর মধ্যে ছাত্ররা ছাত্রীদেরকে নিয়ে আসে, অবৈধ কর্মকাণ্ড করে, এগুলো নিয়ে বেশ কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে, তারা রুলস মানে না। আর ৫ই আগস্টের পর ছাত্ররা নিজেদেরকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাবে, জবাবদিহিতা মনে করে না, কিছু বললেই মবের ভয় দেখায়, হুমকি দেখায়। তো এগুলাতে জনগণ দীর্ঘদিন যাবত তাদের প্রতি ফেড আপ ছিল, আর এই সূত্র থেকেই এটা এখন ব্লাস্ট হয়েছে। মানে আমরা মনে করি এগুলা স্থানীয় যারা গার্জিয়ান আছেন, বাসাবাড়ির মালিকরা আছেন, প্রশাসন আছেন, ভার্সিটির ডিপার্টমেন্টের যারা কানেক্টেড আছেন, সবাইকে একসাথে বসে বিষয়টা সর্ট আউট করা দরকার। কারণ ছাত্রছাত্রীদের উপর স্থানীয়রা নির্ভরশীল, আবার স্থানীয়দের উপরও ছাত্রছাত্রীরা নির্ভরশীল। আমরা চাই একটা সুস্থ পরিবেশ যেখানে শিক্ষা বিকশিত হবে। তবে এই ঘটনার মাঝখানে অনেক কিছু এখানে কানেক্টেড হয়ে গেছে, পলিটিক্স ঢুকে গেছে। কেউ কেউ বলছেন যে ছাত্রলীগ হেলমেট পরে কোপাইছে, আবার কেউ কেউ বলছেন যে না, এখানে ওই যে সরকারপন্থী মবের একটা ট্রাই করা হয়েছে। মানে এখন নানান ধরনের পারসেপশন আছে। আসসালামু আলাইকুম। গেল ৭২ ঘন্টা বা যদি আমরা একটু বেশি ধরি ১২০ ঘন্টা ভিপি নূর এবং তৌহিদ আফ্রিদি এই দুইটা ইস্যু মার্কেটে জমায় রাখছিল। মার্কেট জুড়ে যখন তৌহিদ আফ্রিদির প্রতিদিন নানান গল্প, ঘটনা, বিভিন্ন কিছু আসছিল, মাঝখান থেকে হঠাৎ করে ভিপি নূর ভাই মার্কে
টোটাল জিনিসটারে বিপরীত দিকে নিয়ে গেছেন। তো অনেকেই জানতে চাইছেন বা বিভিন্ন নিউজ টিউজে দেখছেন যে তৌহিদ আফ্রিদিকে কালকে কারাগারে পাঠানো হয়েছে, তো তার কি সাজা হয়ে গেছে, অথবা তার যে অপরাধটা সেই অপরাধে তার কি সাজা হইতে পারে, তার কি ফাঁসি হবে, যাতে এটা মার্ডার কেস রিলেটেড মামলা, নাকি তার যাবজ্জীবন হবে? বেসিক্যালি কোনোটাই হবে না। এখন বলতে পারেন যে ভাই আদালত রায় দেওয়ার আগে আপনি রায় দিচ্ছেন, এখানে বুঝাই কেন হবে না। সাময়িকভাবে জেল খাটবে, হয়তো ধরেন 6 মাস 1 বছর, এর থেকে কমও হতে পারে, বেশি হতে পারে, তিনি জেল খাটবে। কেন ফাঁসি বা যাবজ্জীবন হবে না? প্রথমত 5 দিনের রিমান্ড ছিল তৌহিদ আফ্রিদির, এবং পুলিশের দাবি রিমান্ডে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন, আর এটা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী ব্রিফও করেছেন। হয়তো বিপিনুরের নিউজের ফাঁকে আপনারা ফোকাস করেননি। তো তার বিরুদ্ধে যে মামলাটা, যাত্রাবাড়ি থানার আসাদুল হক বাবুকে হত্যার যে মামলা, এই মামলাতে আসামি কত জানেন? হিউজ পরিমাণ মানুষ। মূল 1 নাম্বার আসামি শেখ হাসিনা, 11 নাম্বার তৌহিদ আফ্রিদি, 22 নাম্বার তৌহিদ আফ্রিদির বাবা। তো এখন এই যে গ্রেপ্তার হয়েছেন, এটা হচ্ছে একটা ডিমান্ড ছিল, যে মুক্তিযুদ্ধ মঞ্চ বা কি জাগরণ মঞ্চের একটা ডিমান্ড ছিল, আর পাশাপাশি সাংবাদিক ইলিয়াস ভাই পিনাকি দ্বারা এটা নিয়ে কিন্তু খুব কথা বলছেন, কাজ করছেন। আবার এখানে ইন্টারনাল কেউ বলতেছে মাই টিভি দখল নিয়ে বিপিনুর ভাই তিনিও মাইর খেয়েছেন। তো এগুলো কিন্তু ভিতরে একটা সিন্ডিকেট চলতেছিল। তো যার বিরুদ্ধে গেছে তার বিরুদ্ধে বাকিরা শক্ত হয়ে গেছে, দুর্বল পক্ষ এখানে কট খেয়ে গেছে। তো গতকালকে আপনার তার এই মামলার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আর আসামি পক্ষের আইনজীবী তার জামিন চাইলেও রাষ্ট্রপক্ষের জামিনের বিরোধিতা করে, এরপর তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এখন এই মামলায় ধরেন ফাঁসি, এগুলা হাস্যকর। আমি হাস্যকর এই কারণে বললাম যে এটা জাস্ট একটা অভিযোগ। এখন এটা ইনভেস্টিগেশন হবে, মামলার বাদী থাকবে, সাক্ষী থাকবে, এটা ভাই একটা হিউজ টাইম অফ প্রসেস। তার উপরই মামলার 1 নাম্বার আসামি শেখ হাসিনা। আবার ধরেন তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে এই যে সে গিয়া গুলি করে মারছে, এনি কাইন্ড অফ এভিডেন্স দেখেন, তৌহিদ আফ্রিদির 1000টা ব্যাটসেট থাকতে পারে। আমি বারবার বলছি, তার বিরুদ্ধে শক্ত মামলা হইতো যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর যারা তার হাতে নির্যাতিত হয়েছে, লাইক সায়েম, তারা যদি মামলা করতো। কিন্তু এটা যে মামলা হয়েছে, এটা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কানেক্টিভিটির মামলা হিসাবে কিন্তু সারা বাংলাদেশের মানুষই বোঝে যে আফ্রিদি কেন কট হয়েছে। কারণ সে আওয়ামী লীগ সরকারকে ফ্যাসিলিটিস দেওয়ার জন্য জুলাই আগস্টের সময় এই স্পর্শকাতর সময়টাতে কন্টেন্ট ক্রিয়েটরদের প্রেসার করেছেন, অনেক কিছু হাইড করতে চেয়েছেন বা অনেকে থ্রেট করেছেন। আর কিছু ঘটনা আছে, এগুলা কমিউনিটিতে থাকার কারণে বিভিন্ন ধরনের ঘটনা করছেন, প্রেম করছেন, ওইগুলো আলাদা। কিন্তু এই মামলাটা, যে মামলাটা খাইছে, আমরা অলরেডি তার আসামি পক্ষের আইনজীবীর কাছ থেকে শুনছি, মানে কি বলা যায়, আফ্রিদির যে ওই বাদী বলছে সে আসলে তাদেরকে ভালো করে চিনেও না, তারে বলছে সে নাম দিয়ে দিচ্ছে, তাদের সাথে কোনো সম্পৃক্ততা নাই, আর এই ঘটনায় আসলে তৌহিদ আফ্রিদিরা কানেক্টেড না। এটা বাদী বলা লাগে না, বাংলাদেশের মানুষ এমনিই বলছে। যেমন ধরেন মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে চুরি, যে মাছ চুরির অভিযোগ ছিল, খালেদা জিয়ার বিরুদ্ধে কোথাও গিয়ে ককটেল ফাটানোর অভিযোগ ছিল, তারেক রহমানের ভিতরে আম চুরির অভিযোগ থাকে, এখন আবার শেখ হাসিনার বিরুদ্ধে এগুলো শুরু। এই মামলাগুলো হয় কি, যখন একটা সরকার থাকে, বিরোধী সরকার, এই সময়টা পর্যন্ত আপনাকে অনেক কিছু ভোগ করতে হবে। আবার যখন সরকার পরিবর্তন হয়, এগুলা পানির মতন মামলা ঝরে যায়। সো তৌহিদ আফ্রিদির ওই লেভেলের বড় কোনো সাজা হবে না এই মামলায়, অন্তত বাকিটা অন্য মামলায় হইতে পারে। তবে জামিন হয়ে যাবে। শমিকা ইসরায়ের জামিন হয়েছে না, অনেকেরই তো জামিন হয়েছে, তো তারও জামিন হয়ে যাবে। জানি না কবে হবে, বাট জামিন হয়ে যাবে।